গুড মর্নিং। এখন বাজে 6:35, সূর্য উঠে গেছে। আমরাও এখন বেরোনোর জন্য সম্পূর্ণভাবে তৈরি। এখানে আমাদের নতুন একজন বন্ধু এসেছে এই চড়াই পাখিদের সাথে সাথে। ইনি হচ্ছেন একজন কাঠবিড়ালি, তার জন্য খাবার আলাদা করে রেখে গেছি। হ্যাঁ, আমি ওনার নাম দিয়েছি খগেনদা। খগেনদা প্রত্যেক দিন আসছেন, এসে খাবার দাবার খেয়ে যাচ্ছেন। খগেনদা পাউরুটি খেতে খুব ভালোবাসেন। তা কাউনটাও রাখবো ভেবেছিলাম, তো ভুলে গেছি, এখন মনে পড়ছে দেখে। কালকে যখন খগেনদাকে পাউরুটি ছেড়ে দিচ্ছিলাম, ওহো, এই সকালবেলা যখন খগেনদারা আসেন না, মানে খগেনদা আসেন না, তখন একটু পাখির ভিড়টা বেশি হয়। এখন আমি আছি জন্য পাখিগুলো চলে যাচ্ছে, তো পাউরুটি খেতে দেখছি পাখিগুলোও খুব ভালোবাসছে। তো যাই হোক, আজকে এইটা দেখে যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। এখন তো ফুলের সংখ্যা কমে গেছে, এই যে এখন প্রচুর কুড়ি আছে, কিন্তু সময় তো ফোটে না আবার দেখি। তো যাই হোক, ঠিক আছে, যে ডালগুলোতে কুড়ি নেই সেগুলো আস্তে আস্তে করে কেটে দিতে হবে। এখন কেটে এগুলোকে ওপরে পাঠিয়ে দিতে হবে, এই জায়গায় শীতের গাছ আনতে হবে। চলুন বন্ধুরা, এবারে বেরোনো যাক। গোপালকে একটু টাটা করে দিয়ে তবে যাই। আলপনাদি কালকে রাত্রিরে ছিল, এবং আলপনাদি ওই যেহেতু কাকুরা আসবেন দেরি করে, ততক্ষণ তো কাউকে থাকতে হবে। আলিদা আমাদের পৌঁছে দিয়ে যাবে, গাড়ির চাবিটা রিসিভ করতে হবে। সেই জন্য কালকে এত সকালবেলা আলপনাদির পক্ষে আসাটা ডিফিকাল্ট হতো, সেই জন্য আলপনাদি ছিলই রাত্রেবেলাতে। তা চলুন আপাতত বেরোনো যাক। সমস্ত জিনিসপত্র নিচে নেমে চলে গেছে। আমি বোতলগুলো সব খালি করে ফেলেছি গাছে জল দিয়ে। এখন বেরোনোটাই কাজ। এই ফেস্টিভ সিজনে দুর্গাপূজাতে তো থাকতেই পারলাম না বাড়িতে, দীপাবলির আগ দিয়ে ওরকম বেরোতে হচ্ছে। যদিও কালী পুজোর আগেই ফেরত আসবো, কিন্তু তাও যেন মনটা ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে ফেরত আসতে পারবো তো। তো যাই হোক, এখন বেরোচ্ছে কোর্টমোড়। কোর্টমোড়টা পেরিয়ে যাওয়ার পর আমার মন এবং চোখ পড়ে আছে সেই যে মহানন্দা নদীর ব্রিজের ওপর। আগের দিন যেখানে নাকি খুব মানে কুয়াশা হয়েছিল, আজকে দেখলাম যে না, মোটেই কুয়াশা নেই, বরং একদম ঝকঝকে একটা দিন, সোনালি রোদ্দুর। তবে শীত কিন্তু অল্প অল্প পড়েই গেছে। আর এই যে দেখুন, মাটিগাড়ার এখানটায় কি উঁচু উঁচু সব বাড়ি হয়েছে, এবং সেগুলো খুব বেশি দিন আগেও হয়নি। মানে খুব দ্রুত হারে সমস্ত কাজই করছে। ডাইনে বায়ে অনেক কিছুই হয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে। এত উঁচু উঁচু বিল্ডিং করার পারমিশন কে দেয় জানি না, তবে দেয় তো নিশ্চয়ই। লোকে করেও, লোকে বিক্রিও হয়, লোকে কেনে থাকেও। একবার একটু নড়ে গেলে কি হবে ভাবতে পারছেন? যারা পারমিশন দিচ্ছে তথা বানাচ্ছে, তারা কেউই কিন্তু এত সুউচ্চ বিল্ডিংয়ে থাকে না, এটা আমরা হলপ করে বলতে পারি। এক এক জায়গার এক এক রকমের পরিবেশগতভাবে বাড়ি তৈরি করবার একটা নিয়ম থাকে। শিলিগুড়িতে এত উঁচু বাড়ি কখনোই কাম্য নয়। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম বাগডোগরায়। ওহ, আপনাদের বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। দাঁড়ান, একটু বাদেই বলে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে আমাদের। এই যে সিকিউরিটি চেক করা শেষ, টুপুর গিয়ে দাঁড়িয়ে আছে ঠায় দাদুর কাছে। একবার বাবার কাছে যাচ্ছে, একবার দাদুর কাছে যাচ্ছে। আমাকে রিলিফ দেওয়ার চেষ্টা করছে, বুঝতে পারছি। বাবাকে বেল করতে সাহায্য করছে, দাদুকে সাহায্য করছে। কি যে করবে মেয়েটা বুঝতে পারছে না। নিচে এখানে গিয়েছিলেন বাথরুমে একটু আগে, এই সিকিউরিটি চেক করতে করতে আবার টয়লেট হয়ে গেল। এই জন্য না বয়স্ক মানুষরা নিজেদের জায়গা থেকে বেরোতে পারে না, বেরোতে চায় না আসলে, কারণ সত্যি কষ্ট হয়। বয়সকালে সবারই এরকম হয়েছে। ঠিক এই কারণেই মা কিছুতেই বলেন যে না মা, আমি এই বাড়িতেই ঠিক আছে। শ্বশুরমশাই বলেন আমি এখানেই ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আমরা যাচ্ছি কলকাতাতে। যাচ্ছি যেটা কারণ, সেটা এত বুড়বুড় ঢাকঢাকের কিছু ছিল না, কিন্তু প্রধান কারণটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা করে ছোট্ট করে ফলো আপ করার দরকার আছে, সেটা একটা কারণ। আর কিছু কারণ মানে নিতান্ত ব্যক্তিগত আর কি, সেটাই আর কি। তো চলুন, আপাতত হয়ে গেছে, এবার হয়ে গেছে। ওই যে বোমারে, হ্যাঁ হ্যাঁ, ওই তোমরা করছো তাই। আমাদের ফ্লাইট গেট নাম্বার 3 থেকে ছাড়বে। তো সেখানে ওই অ্যাটেন্ডেন্ট যে ছেলেটি, যিনি হুইল চেয়ার নিয়ে আমার শ্বশুরমশাইকে নাড়াচাড়া করছিলেন, তিনি আমাদের এখানটায় বসিয়ে দিয়ে গেলেন। তো বোধিসত্ত্ববাবু বলল চলো দিদি কিছু খেয়ে নাও। এত সকালবেলাতে এখানে KFCও হয়েছে আজকাল। বাগডোগরা তো অনেকটা বড় হয়ে গেছে না, তো এত সকাল সকাল খেতে ইচ্ছে করলো না, না আমার না বুম্বাদার, এবং এটা না করে বেশ ভুলই হয়েছে আমাদের।
তো যাই হোক, তারপরেতে আমি একটা জিনিসের জন্যই খুব বেশি রকমভাবে ব্যাকুল হচ্ছিলাম, সেটা হচ্ছে লাল চা। তো লাল চাটা নিলাম বটে, 160 টাকা দামের চা, গা একেবারে করকর করছিল, কিন্তু কি আর করা যাবে, এয়ারপোর্টে সব কিছুরই দেড়া দাম। তো যাই হোক, চাটা খুবই বাজে ছিল। তো এখন সেটা নিয়ে যাচ্ছি টুপুরের কাছে, টুপুর যদি 2 চুমুক খায়, কিন্তু খেলো না। তো তারপরেতে এখন ওরা অ্যানাউন্স করে দিল যে এখন আবার আমাদের করে যেতে হবে, সময় হয়ে গেছে। তো হুইল চেয়ার যারা বসে তাদেরকেই আগে দেওয়া হয়। এক হুইল চেয়ার 2 জন ছিল, আমার শ্বশুরমশাই ছাড়া। তো বসার পরে বাবার আবার টয়লেট পেলো, মধ্যবর্তী সময় আর একবার গিয়েছিলেন। তো বসে যাওয়ার পর, তখন আবার যাওয়ার পর তারপর ছেলেটা খেপে গেছে যে ওই অ্যাটেন্ডেন্ট ছিল। আমাদের নর্মাল বোর্ডিং অন্যদের শুরু হয়ে গেছে, যেটা আগে আমাদের দিয়ে শুরু করার কথা ছিল। আর একজন হুইল চেয়ার যিনি ছিলেন তিনি চলে গেছেন। তো যাই হোক, এত সময় লেগে গেল যে তারপরে যাই হোক সবাই চলে যেতে শুরু করলো। তারপর আমরা গেলাম। তো যাওয়ার পর আমাদের না এবারে পাশাপাশি পড়েনি, 4টে মানুষ, তো আমাদের 2টো সারির পর 2টোতে মিডল সিটটা পাইনি। 2টো সারিরই 4 জনে আমরা 2 জন পেয়েছি উইন্ডো আর 2 জন পেয়েছি ওই সাইড যে সেটা। তো আমার পাশে যে ভদ্রলোক তিনি হচ্ছেন ফিরিঙ্গি, মানে একজন বিদেশি। আমার না যখন ওপর দিকে ওঠে তখন খুব একটা ভয় কোনোদিনও লাগে না, কিন্তু যখন নামে তখন খুব ভয় করে। আমি পাশে ভাবছি, হে ভগবান, যদি খপাত করে ভদ্রলোকের হাত ধরে ফেলি ভয় পেয়ে, তাহলে উনি কি আমাকে কিছু মনে করবেন? একদিক থেকে ভাবছি যে ভালোই হয়েছে সাহেব হয়েছে, জানেন সাহেবরা তো বেশ উদার টুদার হয়, তিনি নিশ্চয়ই কিছু মনে করবেন না। ইন্ডিয়ান হলে হয়তো দুশ্চরিত্র ভাবতেই পারতো, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছা করে হাত ধরবো না, ভয়ের চোটে আমার খুব ভয় করে। তো যাই হোক, দেখতে দেখতে মজা করছি, ওপর দিকে উঠছি, খেলনা বাটি হতে হতে বাড়িগুলো মিলিয়ে গেল। তারপর হঠাৎ করে দেখছি কাঞ্চনজঙ্ঘা, কি অপূর্ব যে লাগছিল কি বলবো। বাবার আবার টয়লেট যেতে হচ্ছে। আমরা মাস্ক পরে আছি এই কারণে সারা ফ্লাইট জুড়ে বিভিন্ন শব্দের হাঁচি এবং কাশির সমাহার। বাঙালি হাঁচি, অবাঙালি হাঁচি সবই হচ্ছে। কাশতে কাশতে ও বাবা গো করে যখন কেউ বলছেন তখন বুঝছি এটা বাঙালি, আর যারা বলছেন না সেটা বুঝছি অবাঙালি। হতে পারে তারাও বাঙালি, কিন্তু ওই আর কি, মজা করছি। আর আমাদের পেছনে যে এক ভদ্রমহিলা এত হাঁচলেন, মানে গরম জল বারবার করে তিনি চাইছেন, কিন্তু খেতে পারছেন না। তো যাই হোক, তারপর এই যে দেখতে দেখতে চলেই এলো আমাদের কলকাতা। কলকাতায় বেশ অনেকটা জলা জায়গার পরে দেখছি আবার উঁচু উঁচু সব বিল্ডিং। আমার যে এত ভালো লাগে এই কলকাতা, যে কোনো শহরেতেই জানেন আমার অনেক উঁচুতে একটা বাড়ি হবে, চতুর্দিকে অনেক দূর থেকে দেখবো, আমার খুব ইচ্ছা। মাঝখানে তো প্রায় পেড়েও এনেছিলাম বরকে, কিন্তু একজন বারণ করে দিলেন যে কলকাতা শহরে উঁচু বিল্ডিং না কেনাই ভালো। সে আবার খুব একটা হেলা ফেলা লোকও নয় জানেন, যার ফলে এটা আমার কেচে গেল। দেখতে দেখতে নেমে গেল মাটিতে, এবং আমি কারোর হাত ধরিনি। আমিও বড় হয়েছি, আমার এখন একটা 18 বছরের মেয়ে আছে, আমি নিজেও তো এখন অনেকটাই বড়, তাই না বলুন দেখি। তো দেখতে দেখতে আবার এই যে এখানে হুইল চেয়ার, মানে যারা যাত্রী হয় তারা সবার আগে যায় আর সবার পরে সে নামে। তো এই যে 2 হুইল চেয়ার, 2 ভদ্রলোক, 2 জনে, মানে তার মধ্যে একজন আমার শ্বশুরমশাই, তারা সবার পরে যাচ্ছেন। তো ভালোই হয়েছে। আমরা এই বেল্টের জায়গাটাতে এসে দেখছি প্রায় অনেকেরই জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, ফাঁকায় ফাঁকায় জিনিসগুলো আমরা নিয়ে এবার টুকটুক করে বেরিয়ে গেলাম। আবার আমার শ্বশুরমশাই গেলেন ওয়াশরুমে, সেবার অ্যাটেন্ডেন্ট একটা ছেলে ছিল, সে নিয়ে গেল। তারপর হাত বদল হয়ে গেল, একজন ভদ্র মহিলা, তারপর তিনি আমাদের গাড়ি করে দিয়ে গেলেন। এটা আগে থেকে বুক করা ছিল এই গাড়িটা, এবং আমরা আছি এই মুহূর্তে মুকুন্দপুরে, যে জায়গাটাতে আমরা এখন এই মুহূর্তে হোটেলেতেই আমরা উঠেছি। তো সেখান থেকে এয়ারপোর্ট দূরত্ব খুব তো বেশি দূরের নয়, খুব কাছেও নয়, কিন্তু খুব একটা দূরেও নয়। আমাদের প্রত্যেকেরই খিদের চোটে এই সময়টায় বাজে প্রায় 12টা, মানে শরীর খারাপ করছে এই মুহূর্তে। মনে হচ্ছে এত সুন্দর গাড়িটা যদি একটা কেক হতো, আমরা কেক কেটে গাড়িটাকে খেয়ে ফেলতে পারতাম, এমন মন মানসিকতা। তো যাই হোক, তারপর এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা, মনে হচ্ছে দাঁড় করাও, এখানে আমরা ঢুকে যাই, এরকম অনেক কিছু মনে হচ্ছে। তবে কলকাতা শহর দেখতে খুব ভালো লাগছে, যে কোনো শহরই আমার রাস্তাঘাট দেখতে খুব ভালো লাগে। গন্তব্যের থেকে আমার যাত্রাপথ অনেক বেশি আনন্দের মনে হয়। তো যাই হোক, পৌঁছেই গেলাম, খুব বেশি সময় লাগেনি। আর মানে গাড়িটা ভীষণ ভালো, ড্রাইভার যে ছেলেটি সেও ভীষণ ভালো।
দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে, এবং খুবই বেসিক রুম। আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট মূলত, এবং বাকি কথা সামনে বলছি। একটা কথা হয়তো বা একটু বলে দিলেই হতো। তো এটা হচ্ছে সেই রুম, সেটা অবশ্য সামনে এসেই বলবো, সেটাই ভালো। কারণ এতক্ষণে ভয়েস ওভারে যখন সেটা বলতে পারিনি, তখন সামনে এসে বলি, তাহলে আর পুনরাবৃত্তি হবে না। শুভ বিকেল বন্ধুরা, আমরা প্রচণ্ড ক্লান্ত। এসে পরে একটু খাবার নিয়ে আসা হয়েছিল, তারপরে এখানে শুধু থাকা, খাওয়ার কোনো বন্দোবস্ত নেই। তো তারপরে সেখান থেকে একটু খেয়ে আমরা শুয়েছিলাম 1 ঘন্টা খানেক, তারও বেশি আর কি। তারপরে যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে বুম্বাদার আর টুপুরের ডাক্তারবাবু দেখবেন। আর আমার শ্বশুরমশাইটা কালকে, আমারটা পরশু, আমারটা কালকে করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তো সবার চেক আপটাই প্রধান কাজ আমরা করব। আর আপনাদের কারোর কাছে হয়তো জানি না ভয়েস ওভারেতে বলেছি কিনা, যদি বলে থাকি তাহলে পুনরাবৃত্তির জন্য ক্ষমা চাই, আর যদি না বলে থাকি তাহলে বলি প্রথমে। সেটা হচ্ছে কারোর কি এখানে ভালো ডেন্টাল সার্জন যিনি আছেন তার কোনো হদিশ জানা আছে? টুকুর 18তম জন্মদিনে ওর বাবার কাছে ব্রেসেস চেয়েছে দাঁতের, সেটা লাগানোর জন্য। এর মধ্যে দেখলাম একজন মন্তব্য করেছেন, তিনি ঠিকই ধরেছেন, টুকুর নিজের দাঁত নিয়ে একটু কনসিয়াস, একটু লজ্জা পায়, একটু খুলে কেন হাসে না, সেটা ব্যাপারে আপনারা জিজ্ঞেস করেছেন। একজন বলেছেন, হ্যাঁ আপনি যেটা বলেছেন কথাটা সেটাই। ও একটু দাঁত নিয়ে ওর একটু খারাপ লাগা রয়েছে, দাঁত একটু এবড়ো খেবড়ো মনে হয়। তো কারোর যদি মনে হয় যে জানা থাকে ঠিকঠাক কোনো একজন যে কাজটা ভালোভাবে করবে, প্লিজ আমাকে একটু কমেন্টে বা অন্য কোথাও একটা জানাবেন। তো এখন আপাতত চলুন আমরা যাই। যে জায়গাটাতে আছি, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। মনেই হচ্ছে না কলকাতার মধ্যে আছি। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। আমার বাড়ি থেকে বেরিয়ে এরকম একটা পুকুর, তবে শুনলাম যখন বন্যা হয়েছিল এই জায়গাটা একদম জলের তলায় চলে গেছিলো, এবং এখনও পুকুর ভর্তি জল। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মেয়ের একটা শারীরিক ছোটোখাটো সমস্যা একবার হয়েছিল, সে বেশ অনেক দিন আগে। আমরা ব্যাপারটাতে না একদম ঝুঁকি না নিয়ে কলকাতায় চলে এসেছিলাম। তো আমরা ভেবেছিলাম অনেক কিছু হয়তো বা হয়ে গেছে, কিন্তু পরে বোঝা গেল ডাক্তারবাবুর কাছে এসে টেস্ট করেছে, তেমন মেজর কিছু কিন্তু হয়নি। কিন্তু তারপর থেকে ডাক্তারবাবু ওই হয় না যে ডাক্তারবাবুরা যেটা বলেন যে ঠিক আছে আজ থেকে এখন তো দেখে দিলাম, আর কিছুদিন পরে এসে না হয় ফলো আপ করে যাবেন। সেটাকে আমরা সত্যি খুব সিরিয়াসলি নিয়েছি। ব্যাপারটা কিছুই না, কিন্তু আমরা ফলো আপ করতে আসি। আজকে ঠিক 2 মিনিট লেগেছে টুপুরকে দেখতে, মানে ও একদম ঠিক আছে, এটাই সময় লেগেছে। বুম বাদার অনেকক্ষণ টাইম লেগে গেছে। আর টুপুরের অ্যাপয়েন্টমেন্ট তো ইনফ্যাক্ট সবারই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। তো আমারটা আগিয়ে নেওয়া যায় কি না সেটা আসলে চেষ্টা করা হচ্ছে, কিন্তু এমনিতে টুপুরের অ্যাপয়েন্টমেন্ট যা ছিল মানে ঠিক 2 মিনিট ঢোকা এবং বেরোনোর মধ্যে। তো কারণ টুপুরের আর তেমন কিছু নেই, কিন্তু যেহেতু কিছুদিনের মধ্যে ওকে বহির্বিশ্বে ছেড়ে দিতে হবে আমার মেয়েটাকে, আমরা কোনো রকমভাবে ওর স্বাস্থ্যের দিকে কোনো রকম ঝুঁকি নিতে চাইছি না, বা পরবর্তীকালে যাতে আমাদের মেয়েরও কখনোই মনে না হয় যে আমার বাবা মা যত্ন করেননি। এটাও যেমন একটা ব্যাপার, তেমন নিজেদের মনেরও একটা ব্যাপার। তো যাই হোক, অভিদীপ্তা বলে যে ওইগুলো হয়েছে না, সেইগুলো দেখতে দেখতে যাচ্ছি, কত উঁচু উঁচু সমস্ত বিল্ডিং। আমরা যাচ্ছি হচ্ছে মণিপালে, এবং এইখানে থাকবো জন্যই এর সংলগ্নই একটা হোটেল, বা যত দূর কাছাকাছি থাকা যায় সেরকম একটা হোটেল আমরা নিয়েছি। এর থেকেও ভালো একটা হোটেল আমরা নিতেই পারতাম, কিন্তু ঠিক আছে, যেটাতে আছে সেটা চলনসই এবং সেটা মন্দ কিছু নয়। তো যাই হোক, এই জায়গাটাতে উল্টো দিকেও যে অনেক সুউচ্চ বিল্ডিংগুলো আছে ওগুলোকে দেখছি আর ভাবছি যে বরটাকে আমি প্রায় রাজি করিয়ে ফেলেছিলাম কলকাতা শহরে একটা উঁচুতে বিল্ডিং কেনার জন্য, কিন্তু যে ভদ্রলোকেরা আর কি বারণ করেছে, একাধিক মানুষ বারণ করেছেন, তারা কেউই খুব একটা হেলা ফেলার মানুষ নয় বন্ধুরা। একজন তো মানে ভীষণ রকম মানে পরিচিত একজন মানুষ, নামটা তার অনুমতি ছাড়া না বলাই উচিত, কিন্তু তাদের কথা ফেলে দেওয়ার মতো নয়। যাই হোক, বেরোনোর পরে যেহেতু মানে বুম্বাদার টেস্ট কিছু দিয়েছে, টুকুরের কিছুই নেই, বললাম না যে 2 মিনিট। তো তারপর বললাম ঠিক আছে চলো একটু চাটা খাওয়া যাক। আগের দিনও দুধ চা খেয়েছি, আজকেও দুধ চা খাচ্ছি, অবশ্যই চিনি ছাড়া, এবং চাটা দুর্দান্ত চা। একটু চেয়ার্স করে নিলাম, নিয়ে তারপরে একটা ছোটো মতো টোটো নিলাম, 10 টাকা করে নিল মাথা পিছু পর্যন্ত। তো সেখান থেকে টোটো নিয়ে পৌঁছে গেলাম একটা জায়গায়। তো তারপর আমাদের তো মাথায় ওই ব্রেসেস ঘুরছে। টুপুর তার বাবার কাছে 18 বছরের জন্মদিনে
যা চেয়েছে সেটা তো একটু আগে আপনাদের বললাম, সেটা নিয়ে আমরা আসলে খুব বেশি দিন আগে সেই ইচ্ছাটার কথা জানাইনি। এখানে আমরা মণিপালে কিন্তু খবরটা নিতে ভুলে গেছি। তো এই জায়গাটাতে এই রসবোধটা আমার খুব পছন্দ হলো, এবং এটা একটা ক্লিনিক এবং ডেন্টাল ক্লিনিক। সেখানে আমরা ঢুকেছিলাম, কথাবার্তা বললাম। আমাদের যেটা অনুমান হচ্ছে, যেটুকু সামান্য খোঁজখবর আমরা নিতে পেয়েছি, যেটা মনে হচ্ছে না কলকাতা থেকে টুকুরে এটা করা যাবে, কারণ ব্রেসেস নিলে এটা ফলো আপটা খুব ঘন ঘন করতে হয়, মাসখানেক বা মাস দেড়েকের মধ্যে বারবার করে আসতে হয়, 3-4 বার। এতটা না আমরা শিলিগুড়িতে থেকে কলকাতায় এসে করে উঠতে পারবো না। আমরা যতদূর জানি শিলিগুড়ি নেউটিয়াতে হয়, আরও কয়েকটা জায়গাতে হয়, কিন্তু কোথায় করলে ভালো হবে সে সিদ্ধান্তর ব্যাপারে আমাদের একটুখানি আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি। সেই জন্যই আপনাদের সুচিন্তিত মতামত চাই। যবে ব্লগটা আসবে আশা করছি আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে না, আপনাদের মতামতের উপর অনেকটা নির্ভর করছে কিন্তু। তো ফেরার পথে এক জায়গায় ডিনার কোথা থেকে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিচ্ছি আমরা। এখান থেকে আমাদের একদম একটুখানি হচ্ছে হোটেল, যার ফলে এখানে মোটার উপর আমরা সিদ্ধান্ত নিলাম ডিনারটা এখান থেকেই নিয়ে যাব। এই যে দেখুন, দেখি সমস্ত খাবার দাবার আনা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েও গেছে, এবং এতটাই ক্লান্তি না বন্ধু যে খাওয়া দাওয়া হয়েছে, শ্বশুরমশাইকে সার্ভ করেছি, কিন্তু ওই যে ট্রাইপডটা সেট করতে হবে, ব্লগ করতে হবে, যেন মনেও থাকছে না। তাছাড়া আমি কি হয়েছে, হয়ে যাওয়ার পর জায়গাটাকে ক্লিন করে আমি ভেবেছি যে এবারে আমি ব্লগটাকে এন্ড করব, ভিডিওটা এডিট করব বলে ঘুমিয়ে পড়েছি। মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 12:30। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙেছে, ভেঙে দেখছি যে আমি এখনও কিচ্ছু করিনি, না ভিডিওটা এডিট করেছি, না ব্লগটাকে এন্ড করেছি। একটা ব্লগ শুধু শুধু টেনে কালের জন্য আগামীকালের মধ্যে নিয়ে যাওয়ার কোনো মানে নেই আমাকে। এখন আমি কিছুটা এডিট করলাম, করার পর মনে হলো যে না, ব্লগটাকে এন্ড আগে করে দিই, এন্ড করে দেওয়ার পর তারপর আমি বাকি এডিটিংটু কমপ্লিট করে নিই। তো যার ফলে এলাম আবার ভীষণ ক্লান্ত। ভোরবেলাতে উঠেছি, তারপর থেকে চরকি পাক হচ্ছে, মাঝখানের সময় একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলাতে, কিন্তু যাই হোক আজকে তো অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারবাবুর কাছে, কাজেই আমাদের ঘুমানোটা যে অনেকক্ষণ হয়েছে তা না, এবং ঘুমটা যে খুব একটা ভালো ঘুম হয়েছে তাও না। এদিকে ভিডিও এন্ডও করতে হবে, এডিটও করতে হবে, আপলোডও করে রাখতে হবে, শুধু তাই না মোবাইলটাতে চার্জও দিতে হবে, কোনোটাই ঠিকঠাক নেই এই মতো অবস্থায়। তো আমি আপাতত আজকের দিনের ভিডিওটাকে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন। প্রসঙ্গতার কথা বলে দিই, আমি কিন্তু এডিটিংটা করেছি সম্পূর্ণ ঘুম চোখে, কী বলেছি কি না বলেছি আমার নিজেরও মনে নেই ভালো করে। তো আমি কালকে সকালের জন্য এডিটিং ফেলে রাখবো না, সবটুকুই আজকেই করে নেব। যার ফলে হয়তো বা একটু উল্টোপাল্টা কথা কিছু হয়ে গেলে, বা যেটা বলা উচিত সেটা বলতে পারলাম না, এরকম কিছু একটা হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।